এদিকে ডক্টর ইউনূসকে কঠিন হুঁশিয়ারি করে আওয়ামী লীগ কর্মীরা ধানমন্ডি ৩২ এবং দেশের বর্তমান অবস্থার জন্য। অন্যদিকে কপাল খুলে শেখ হাসিনার ও সমন্বয়ক উপদেষ্টাদের কপাল করে কি হবে এখন দেশের পরিস্থিতির হালটা এবার কে ধরবে? এবার ছাত্রলীগের তাণ্ডব শুরু। অবশেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভবন ভাঙার প্রতিবাদে ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে চট্টগ্রামে ছাত্রলীগ নেতা কর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল। আজকে ৩২-এর বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে। যার পাকিস্তান ভালো লাগে তার বাংলাদেশে কেন? তুমি পাকিস্তানে যাও, পাকিস্তানে গিয়ে তুমি নাচানাচি করো, বাংলাদেশের কথা বলার তোমার কোনো অধিকার থাকার কথা না। আবারও একই কথা বলতে এসেছি, কারণ এরপর এটা থামিনি, এটা চলছে এবং এই মানসিকতার বিরুদ্ধে দাঁড়ানো ঝুঁকিপূর্ণ। আমার কথা ৩২ নম্বরের বাড়ির একটা ইটের টুকরাও থাকার কথা ছিল না ৫ই আগস্টের পরই। বঙ্গভবনে চুপপুর থাকার কথা ছিল না ৫ই আগস্টের পরপরই, এমনকি 5ই আগস্টেই চুপপুর বিদায় হওয়া উচিত ছিল। আনতে পারতো না লন্ডনের সাথে এই চুক্তি তারেক রহমানকে নিয়ে আসার জন্য শেখ হাসিনা বারংবার এটা হলো গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছো। আওয়ামী লীগ জিতেছে, তোমরা যেত না, তাই বলো না কেন ভাই? আপনাকে এই সরকারের উপর খুশি না? খুশি আপনারা না? আওয়ামী লীগের এখন একটা পয়েন্ট থাকবে যে বিশ্বব্যাপী তারা এটা প্রচার করার জন্য স্পেসিফিক এই সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ, এটা কিন্তু আওয়ামী লীগ প্রচার করতে পারবে এবং সেখানে আওয়ামী লীগ সফল। এটা মগের মূল্য নয়, এটা মগের মূল্য নয় যে যা ইচ্ছা তাই করবেন। ছাত্র জনতাকে ভুলভাল বুঝিয়ে তাদের আবেগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। বোল্ডুজার নিয়ে সচিবালয়ে আসেন, ওই বোল্ডুজার নিয়ে যমুনায়। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যেই বুলডুজার ঝড় চলছে, সেই ঝড়কে পাশ কাটিয়ে নতুন আরেকটা ঝড় তৈরির চেষ্টা করছে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আপনার গত পরশুদিন সম্ভবত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশে যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে, যার কিছু অংশবিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন। এইসব দেখে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কি নিয়ে হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন, যেই নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, নেতাকর্মীরা কি বলতেছে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এখানেই কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন। এই যে আসুন দেখে আসি। শেখ মুজিব কিছু করে নাই, সে বাঙালি জাতিকে সম্মানিত করেছে। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে। আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। আওয়ামী লীগ করলেই কোনো দোষের নয়, কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এরকম হবে। সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি। বঙ্গবন্ধু যুগ যুগ জীবিত থাকবেন, তার সম্মান যুগ যুগ থাকবে। যারা এই অপকর্ম করছে তাদের একদিন না একদিন বিচার হবেই হবে। ধন্যবাদ। যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার ছাত্রলীগের তাণ্ডব শুরু। অবশেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভবন ভাঙার প্রতিবাদে ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে চট্টগ্রামে ছাত্রলীগ নেতা কর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মৃত্যুর দিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে এখানেই বসবাস করেছিলেন। এই বাড়ি থেকেই পরিচালিত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপ। আজ সেই বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সোমবার ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে ওই বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। ভবনের বাইরে প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়, ধ্বংস করা হয়েছে ভেতরের সবকিছু। এবার বঙ্গবন্ধুর ভবন ভাঙার প্রতিবাদে ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। কেবল মুজিব নাই, মুজিব সারা বাংলায়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এমন স্লোগানে কাঁপলো চট্টগ্রামের রাজপথ। তো রাতের 2টায় এসে হঠাৎ করে কেন আসলে ইউনূস সরকার এটা বলতে হচ্ছে যে আমরা সকল কিছু শক্ত হাতে নিয়ন্ত্রণ করব, দেশের মানুষের বা জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। কেন
মানে এখন জনগণের মালের নিরাপত্তা দিতে তারা বদ্ধপরিকর এই স্টেটমেন্ট দিতে হচ্ছে কেন? কালকে বলেছিলাম যে আওয়ামী লীগ কিভাবে জিতলো, এটাই আসলে আওয়ামী লীগের জিতা। এটাই আসলে পলিটিক্সের বিষয়টা হলো এরকম, আপনি এককভাবে বা একদিকে এক পেশেও চিন্তা করলে হবে না। আপনি যখন রাষ্ট্র ক্ষমতা থাকবেন তখন আপনাকে এটার ওভারঅল ইম্প্যাক্ট চিন্তা করতে হবে। এই ইউনূস সরকার ভেবেছিল ওকে আমরা শুধু 32 নম্বর পড়াবো, মানে সরকার এখানে ইনভলভ ছিল, না হলে তো এই ধরেন যে এত ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে যাওয়া সম্ভব হতো না। শুধু যে ঢাকা গেছে তা না, ঢাকার বাইরে গেছে, তার মানে এখানে সরকার ইনভলভ ছিল, এখানে ফাইন্যান্স করা হয়েছে। কোথায় থেকে ফাইন্যান্স আসছে সেটাও সরকার জানে। এখন যখন দেখলো যে শুধু এটা তো আওয়ামী লীগের মধ্যে থাকছে না, এটা পুরো বাংলাদেশের, এখন ধরেন যে অরাজকতা আবার বৃদ্ধি পাবে। কারণ হলো একটা মোবে, এই যে তারা যে মোবটা উস্কে দিল, এই মোবে কিন্তু ধরেন যে শুধুমাত্র আওয়ামী লীগের বাড়িঘর পড়বে না, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট হবে। তারা এখন গিয়ে বুঝতে পারছে, আজকে রাতে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে তারা অলরেডি জেনে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হবে এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়ে দেওয়া হবে, যেটা সরকারের আরেকটা ফল। মানে সরকার এখানে আবার ব্যর্থ হবে, কারণ অলরেডি তো ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। সো এভাবে যদি আবার পুড়িয়ে দেওয়া হয় তখন তো সেগুলোও বন্ধ, আরও বেশি কর্মসংস্থান হারাবে। তার থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হলো যে বিশ্বব্যাপী, আমি কালকে বলেছিলাম না যে আওয়ামী লীগের এখন একটা পয়েন্ট থাকবে যে বিশ্বব্যাপী তারা এটা প্রচার করার জন্য স্পেসিফিক এই সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ, এটা কিন্তু আওয়ামী লীগ প্রচার করতে পারবে এবং সেখানে আওয়ামী লীগ সফল। এটা আমরা প্রধান উপদেষ্টার এই স্টেটমেন্ট রাতের 2টায় এই স্টেটমেন্ট দেখলে বুঝতে পারি। কারণ দেখেন 5 থেকে 8 অগস্ট যখন আপনার আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো, তখন কিন্তু বিশ্ব মিডিয়া বলেন, বাংলাদেশের মিডিয়া বলেন, সবাই কথাই বলেন, কেউ কিন্তু কাউকে দোষ দিতে পারেনি। সবাই বলেছিল উত্তেজিত জনতা, এই সেই সেগুলা। কিন্তু এখন সরাসরি ইউনূস সরকারকে দোষ দিতে পারছে, কারণ হলো তারা এখন একটা সরকার আছে এখন দেশে। ভাই এটা একটা পলিটিক্যাল, এই বিষয়টা বুঝতে হবে। আমার এখানে অনেকেই কমেন্ট করেছিল যে পিচ্চি মানুষ তুমি পলিটিক্সের কি বুঝো, কিন্তু আজকে যদি আপনি ইউনূস সরকারের রাতের 2টায় সে যদি মেসেজ দিতে হয়, তার মানে আমি কালকে যেটা বলেছিলাম সেটাই রাইট ছিল। দেখেন আপনি যখন একটা মবকে উস্কে দিবেন, আপনি এটা ধারণা করেন না যে অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে যে আপনার মতেই চলবে, মানে আপনি যেই দিকে চাচ্ছেন নদীর স্রোত সেই দিকেই যাবে, বিষয়টা এমন না। আপনারা মনে করেছিলেন যে এই মুভটা শুধুমাত্র 32 নম্বরে গিয়েই ঠেকে যাবে, বিষয়টা এমন না। একটা মুভ যখন হয় তখন সেটা দাবানলের মতো চারদিকে ছড়িয়ে যায়, সেই মুভ জিনিসটাই তো ভালো না। সো সেখানে আরো বেশি অসৎ লোকেরা আসবে, এটাই স্বাভাবিক। সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবে, লুটপাট করবে, অগ্নিসংযোগ করবে, সেটাই স্বাভাবিক। দেখা যাবে যে আপনার গ্রাম অঞ্চলে 2 ভাইয়ের সংঘর্ষ বা 2 ভাইয়ের মধ্যে একটা বিরোধ ছিল, অথবা পাশের বাড়ির সাথে বিরোধ ছিল, তারাও এখন এই মোবকে উস্কে দিয়ে বাড়িঘর জ্বালানো পোড়ানো শুরু করবে। এরকম যদি শুরু করে তাহলে ইউনূস সরকারের পক্ষে সেটা কখনো ট্যাগেল দেওয়া সম্ভব না। আরেকটা জিনিস বলি, এই যে মানে 5 আগস্টের পরে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে মোবটা শুরু করেছিল এই রাজুতে আয়, সেই মোবটা কি গত 6 মাসে থামাইতে পারছে? সেটা কোনো না কোনো রূপে কিন্তু আসতেছে সরকারের কাছে। এই যে সরকার এত বেশি অস্থির, এটার দায় কিন্তু ওই যে মোবগুলা প্রথম থেকে নিয়ন্ত্রণ করেনি সেগুলাই। আপনি তখন যে মুভটা শুরু হয়েছে, এরপর আমরা দেখলাম আনসার, রিকশাওয়ালা, এরপরে ধরেন যে আপনার তিতুমির কলেজ, 7 কলেজ, এই মুভগুলো কিন্তু চলছিল। আর এই মুভের পরে বাংলাদেশ এখন আরো সহিংস মুভের দিকে যাবে। কারণ হলো আপনারা দেখিয়ে দিয়েছেন যে কারো বাসায় গিয়ে বুলডোজার দিয়ে সেটা ধ্বংস করে ফেলা যায়, যে কোনো বাসায় গিয়ে আগুন লাগিয়ে ধ্বংস করে ফেলা যায়, এটা কিন্তু আপনারা দেখাই দিলেন। এবং সরকার হিসেবে আপনারা পুরোই ব্যর্থ জনমানুষের নিরাপত্তা দিতে, এবং সেটা এখন বিশ্বব্যাপী যখন নিন্দিত হচ্ছে। আপনি রাতের 2টায় এসে এখন বলতে হচ্ছে যে আমরা শক্তাতে দমন করব। এখানে আর বলেননি যে এই আন্দোলনটা শেখ হাসিনা উস্কে দিয়েছে, অথচ 5 ঘন্টা আগে আপনারা যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেইখানে কিন্তু আপনারা এটা বলেননি। এত রাতে এসে আপনাদের বোধগম্য হলো না এরকম মানে মাথা নিয়ে একটা পলিটিক্যাল দল করে ফেললেন আর পলিটিক্স করবেন। কালকে বলেছিলাম না যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে নতুন রাজনৈতিক দল আনছে সেটার ইমেজ কিভাবে শিবির ধ্বংস করে দিচ্ছে, এটাও দেখতে পাবেন। 32 নম্বরের বাসভবন ভাঙচুরের ঘটনায় এবং তার প্রেক্ষিতে সারা দেশে যে ধরনের ভাঙচুর অগ্নিসংযোগ চলছে, সেই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো মোটামুটি চুপচাপ, তেমন উচ্চবাচ্য কেউ করছেন না। শুধুমাত্র জামাত ইসলাম বলেছে এটি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের দায়। সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারতের দায়, কেননা শেখ হাসিনা ভারতের মাটিতে বসে উস্কানি দিচ্ছে। বাংলাদেশের ভেতর থেকে 2 জন এবং বাংলাদেশের বাইরে আরেকজন তাসনিম খলিল, তারা বক্তব্য দিয়েছে, বিপরীত ধরনের বক্তব্য দিয়েছেন। নূর খান, মানবাধিকার কর্মী সংগঠক নূর খান, তাকে কোট করে বাংলা ট্রিবিউন বলছেন আমি স্তম্ভিত। আরেকজন সংস্কার কমিশনের সদস্য বলছেন যারা ভাঙচুরে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তাসনিম খলিল খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটি ভবিষ্যৎবাণী দিয়েছেন। তাসনিম খলিল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ধানমন্ডি 32 নম্বর যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে সেটা নতুন এক ফ্যাসিজমের রাস্তায় প্রথম পদক্ষেপ। আজকে যারা উল্লাস করছেন তারা 5 বছর পরে রিগ্রেট করবেন, মার্ক মাই ওয়ার্ডস। আমি আবার বলি, বলছেন যে আজকে যারা উল্লাস করছেন তারা 5 বছর পরে রিগ্রেট করবেন, মার্ক মাই ওয়ার্ডস। তার এটি ব্যাপকভাবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মানে 16,000 লাইক হয়েছে এবং
অনেকেই এটার পক্ষে বিপক্ষে মতামত দিয়েছে। আরেকটি স্তম্ভিত নূর খান, আমি স্তম্ভিত। গুম কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান তার ফেসবুকে লিখেছেন, আমি স্তম্ভিত। এর সঙ্গে আরেকটা লাইন জুড়ে দিয়ে তিনি লিখেছেন, এই দিন দিন নয়, আরো দিন আছে। দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি কথাগুলো লেখেন। বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করা দেখে নানাজন নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। তারই অংশ হিসেবে নূর খানের এই প্রতিক্রিয়া। এর আগে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। নূর খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই। কোনো সুপ্ত গোষ্ঠী মনোবাসনা পূরণের চেষ্টা করছে কিনা সেটা ভেবে দেখা দরকার। এটা ভালো কিছু বয়ে আনবে না, এই বক্তব্য তিনি দিয়েছেন। অর্থাৎ কমিশনের সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য, গুরুত্বপূর্ণ কাজ তিনি করছেন। কোথায় এই আয়নাঘরের কি হয়েছে, আরো গুমের কারা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি কাজ করছেন নিবিড়ভাবে। আরেকজন সদস্য ফিরোজ আহমেদ, তিনিও বলেছেন যারা ভাঙচুরে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য। সংবিধান সংস্কার কমিশনের সদস্য তিনি ফিরোজ আহমেদ তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন, লিখেছেন, আজকে যারা যারা এই কাজটি করেছে, যারা যারা এই কাজের উস্কানি দিয়েছে, যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য। পোস্টে লিখেছেন, বৈধ হিসেবে মনে করেন এমন একটা সরকারের অস্তিত্ব থাকলে কোনো ভবনে বুলডোজার চালানো কিংবা আগুন দেওয়া কিংবা ভাঙচুর সন্দেহাতীতভাবেই ফৌজদারি অপরাধ। অর্থাৎ বৈধ হিসেবে যদি সরকার মনে করে নিজেদের তাদের অস্তিত্ব যদি থাকে, তাহলে সেই সরকার থাকা অবস্থায় মানে বুলডোজার চালানো, আগুন দেওয়া, এটা ফৌজদারি অপরাধ। তিনি আরো লিখেছেন, আজকে যারা যারা এই কাজটি করেছে, যারা যারা এই কাজে উস্কানি দিয়েছে, যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইউনূস সরকারের কর্তব্য। অন্তর্বর্তী সরকার হিসেবে আপনাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ হবে এটা এদের বিচার করা, অর্থাৎ এদের বিচার করা, তাদের গ্রহণযোগ্যতার ন্যূনতম প্রমাণ দেখাতে হবে। বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, ঘোষণা দিয়ে যদি তা এভাবে ভাঙা যায়, তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না। খুব কঠিন বক্তব্য দিয়েছেন যে যদি ঘোষণা দিয়ে এভাবে ভাঙা যায় তাহলে সরকারের কার্যত অস্তিত্ব থাকে না। বুলডোজার বাহিনীর মাঝেও ফ্যাসিবাদী অধ্যত্বের সব উপসর্গ দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, রাজনৈতিকভাবে এরা যদি সফল হয় বাংলাদেশ কয়লা হয়ে যাবে। আমার আশা এরা ব্যর্থ হবে। এই লোভী বর্বর মানুষগুলো জুলাই আগস্টের অভ্যুত্থান ভাঙিয়ে বেশি দূর যেতে পারবে না। বিশিষ্ট এই নাগরিক বলেন, হাসিনার বিচার ও প্রত্যর্পণের যেখানে হওয়ার কথা দাবি, সেখানে তাকে পুনর্বাসন করার কাজটাই করবে এই ঘটনা। অর্থাৎ এইসব পরিস্থিতি শেখ হাসিনার পুনর্বাসনকে আরো ত্বরান্বিত করবে। ফিরোজ আহমেদ আরো লিখেছেন, আর মনে রাখবেন এই ঘটনাগুলোতে সর্বদা শক্তিশালী হয় গোয়েন্দা সংস্থা এবং আমলাতন্ত্র। যারা এই ঘটনা ঘটালো তারা বাংলাদেশের জনগণকে কয়েক ধাপ পিছিয়ে দিল, জুলাইয়ের অর্জনকে তুলে দিল অগণতান্ত্রিক শক্তিগুলোর হাতে, প্রতিবেশীরও হাতে। খুব গুরুত্বপূর্ণ এই মতামতগুলো বিবেচনায় নেওয়া উচিত, যে যেই ঘটনা ঘটলো, যেখানে একটা সরকার থাকলো, সেই সরকার থাকা অবস্থায় এই কর্মকাণ্ডগুলো কতখানি সঠিক হলো সেটা বিবেচনায় আনা উচিত। দর্শক, গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছো, আওয়ামী লীগ জিতেছে তোমরা যেত না, তাই বলো না কেন ভাই? আপনাকে এই সরকারের উপর খুশি না? খুশি আপনারা? যখন বুলডোজার দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে। তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছো, এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও। আপনাকে এই সরকারের উপর খুশি না? খুশি আপনারা? জোরে বলেন না একটু খুশি? এই সরকার এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারে না। এখনো পর্যন্ত এই সরকার দ্রব্যমূল্যের দাম কমাতে পারে না। তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলেছি। এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে, ধানমন্ডি 32 নম্বর বাসা ভাঙতে হবে, যেখানে যেখানে আওয়ামী লীগের নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে। যখন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ছিল তখন তোমরা কার কি ছিলেছো? কারণকে তুলো তো শিখতে পারো না। এই সচিবালয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা এখানে আস্তানা গেড়েছে, ওদের কয়জনকে সরিয়েছে? তোমরা এই সচিবালয়ের কর্মকর্তাদের বাড়ি দুর্নীতিবাজ মাফিয়া লুটা, যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা অর্থ পাচার করেছে, ওই দুর্নীতিবাজদের পাশে তোমরা যদি পারো বুলডোজার দিয়ে গুড়িয়ে দাও। পারবা? পারবা না। তোমরা উল্টো কি করেছে আমরা জানি। আব্দুল জাহের বলেছে এসপি নিয়োগ হয় কত লাগে? কত বলেন তো? হাসিনার আমলে যেমন নিয়োগ হইতো, এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই? সে কি করেছে? আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নামে মামলা হয়েছিল, জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে দিয়েছিল। তাকে স্যার বলে নাই, তাকে বলেছে এসপি সাহেব। এটা অন্যায় হয়ে গেছে। তাকে সাহেব বলা যাবে না, স্যার বলতে হবে। স্যার বলে না, এই কারণে ঘাড় ধাক্কা দিয়ে গালিগালাজ করে রুম থেকে বের করে দিয়েছে।
তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলায় জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছো, এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও। এই হচ্ছে রাষ্ট্র সংস্কার। বন্ধুগণ, একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে, অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে যে ইউনূস কিছু পারে নাই, ইউনূস কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই। একটা জায়গায় যখন বুলডোজার দিয়ে একটি বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়, সেখানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, বিদেশিদের কাছে কি বার্তা যায়? বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে, এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছো। এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবার আসে কি কয় 2 বছর পরে টের পাবা, 5 বছর পরে টের পাবা আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছি। আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয়ের এজেন্ডাই ষড়যন্ত্র করছে বিভিন্ন জায়গায়। ওই ধানমন্ডি 32 বলেন আর ওই ইমাজুল কাদেরের বাড়ি বলেন, এই যে হঠাৎ করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে। এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব? আওয়ামী লীগ জিতেছে, তোমরা যেত নাই, তাই বলো না কেন ভাই? আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে, কি বলা হচ্ছে সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালানোর জন্য। এটা কোনো কথা হইল? এটাকে আপনারা গ্রহণ করছেন? গ্রহণ করছেন? বলা হচ্ছে কিসের সেনাবাহিনী? এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই বিপ্লব কোনোভাবেই সফল হতো না, সফল হতো কোনোভাবেই এই বিপ্লব সফল হতো না। সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা, উস্কানি দেওয়া, এগুলো মোটেও সঠিক কাজ হচ্ছে না। সেনাবাহিনীকেও আপনারা উস্কানোর চেষ্টা করছেন। আমি সেনাবাহিনীর ভাইদেরকে বলবো, জনগণের পক্ষে যেভাবে ছিলেন জনগণের পক্ষে থাকেন। হ্যাঁ, অনেক কথা ইনস্ট্যান্ট বলতে নেই, বললে প্রতিক্রিয়া শুরু হয়, কিন্তু আমরা রাজনীতি করি, মানুষকে সচেতন করা আমাদের দায়িত্ব। আমরা যদি সেই দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমরা কিসের রাজনীতিবিদ? যে ঘটনাগুলো ঘটেছে, আমি সরকারকে বলবো, যদি কোনো বাড়ি পরিত্যক্ত ঘোষণা করতে হয় সেইটা সরকার করবে। এই মুহূর্তে যদি সরকার দায়িত্ব রয়েছে, যদি কোনো বাড়ি ভেঙে ফেলা লাগে তাহলে সেটি সরকার তদন্ত কমিটি গঠন করবে যে এই বাড়ি পরিত্যক্ত হয়ে গেছে, যে কোনো সময় এই বাড়ির ছাদ ভেঙে পড়তে পারে, এই বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণ করতে হবে। আর সেখানে যদি মসজিদ দেখেন, আরেকটি বিষয় দেখেন যে বলা হচ্ছে সেখানে মসজিদ নির্মাণ করো, কেন বলা হচ্ছে না মন্দির নির্মাণ করো? প্রত্যেকটা ঘটনার পিছনে কি রয়েছে, কি ষড়যন্ত্র রয়েছে, এগুলো আপনারা বাংলাদেশের মানুষ বেশি আবেগে নাইতেন না, একটু খতিয়ে দেখেন বাংলাদেশকে কারা। ধানমন্ডি 32-এর ঘটনাকে কেন্দ্র করে বা ঘটনার পর কাদের সিদ্দিকী, কথিত বঙ্গবীর কাদের সিদ্দিকী, যিনি এখন ডাকাত দলের প্রধান ছিলেন, এই কাদের সিদ্দিকী দৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলছেন। কাদের সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদ জানাবো, সরকার ও জনগণের প্রতি কিছু জরুরি আহ্বান জানাবো। দর্শক, কাদের সিদ্দিকী এই জুলাই আগস্টের বিপ্লবীদেরকে কটাক্ষ করেছেন, বিপ্লবীদেরকে কার্যত সন্ত্রাসী বলেছেন এবং ফেসিবাদের পক্ষে দাঁড়িয়েছেন, জনমতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছেন এবং ভারতের বয়ান এস্টাবলিশ করার চেষ্টা করছেন, সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের দালালি করছেন। অতএব সরকারের প্রতি দাবি হচ্ছে, ধানমন্ডি 32-কে কেন্দ্র করে যখন জাতীয় ঐক্যবদ্ধ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যখন সবাই ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, তখন এই কাদের সিদ্দিকীরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে, মেহের আফরোজ শাওনরা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। শাওনকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো কাদের সিদ্দিকীকেও গ্রেপ্তার করা হোক। কাদের সিদ্দিকী উস্কানি দিয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেমন কাদের সিদ্দিকী এই বিপ্লবীদের যে ভাষা সম্বোধন করেছে, আমি আসছি সেদিকে, এতে উত্তেজিত হওয়ার পর আরো কোনো অঘটন ঘটতে পারে। জনগণ এখন উত্তেজিত হয়ে যদি কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা করে বুলডোজার নিয়ে, আর বাড়ির মধ্যে যদি কেউ থাকে, তখন যদি কোনো হতাহতের ঘটনা ঘটে, তখন এটা খুবই খারাপ। বুলডোজার কর্মসূচি ছিল শান্তিপূর্ণ কর্মসূচি, এখানে কোনো অঘটন ঘটেনি, কোনো মারামারি নিহত আহতের ঘটনা ঘটেনি। কিন্তু কোনো বাড়িতে মানুষ আছে, এমন বাড়িতে যদি বুলডোজার নিয়ে যায় তাহলে তো অঘটন ঘটতে পারে। অতএব কাদের সিদ্দিকীর বক্তব্য উস্কানিমূলক, অঘটনের ইঙ্গিত। জনগণকে বলবো, আপনারা ধৈর্য ধরুন, কাদের সিদ্দিকীর বাড়ির দিকে কেউ বুলডোজার নিয়ে যাবেন না। তবে কাদের সিদ্দিকীর বাড়ির দিকে বুলডোজার নিয়ে জনগণ না যাক, এটা যদি সরকার চায়, তাহলে আপনারা
কাদের সিদ্দিকীকে গ্রেপ্তার করুন, তাহলে জনগণ শান্ত হবে। নইলে এরকম অনেক অঘটন ঘটতে পারে, সামনে ইন্তেকালের মতো ঘটনা ঘটতে পারে। কারণ জনগণের ক্ষোভ তো থামছে, আপনি কিভাবে থামাবেন? শাওনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে কিছুটা থেমেছে, আমি বিশ্বাস করি। কাদের সিদ্দিকীকে গ্রেপ্তার করলে জনগণের ক্ষোভ থামবে, বুলডোজার ঘরে ফিরে যাবে। নইলে বুলডোজার আরো বের হতে পারে। যারা ধানমন্ডি 32 পুড়িয়েছে তাদের বিচার করতে হবে। কাদের সিদ্দিকী কত বড় সাহস, বিপ্লবীদের বিচার চায়। 24-এর রাজাকার, 24-এর স্বাধীনতা বিরোধী এই ডাকাত দলের প্রধান কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী সুনির্দিষ্ট অপরাধী 71 সাল থেকে। কারণ 16 ডিসেম্বরের পর তিনি আত্মসমর্পণ করেননি, অস্ত্র জমা দেননি। তার বাহিনীর লোকজনের কাছে অস্ত্র ছিল এবং তারা দীর্ঘদিন ডাকাতি করেছেন সে অস্ত্র দিয়ে, এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে হত্যা করেছেন, নিজে স্বীকার করেছেন। অতএব কাদের সিদ্দিকী একজন ডাকাত, একজন নরপিচাস। এই জন্যই তিনি এখন দেখেন কত মানুষ হাসিনা হত্যা করেছে, মুজিব হত্যা করেছে, কত মায়ের বুক খালি করেছে। সেটা নিয়ে কাদের সিদ্দিকীর মায়াকান্না দেখলাম না। এমনকি এই জুলাই আগস্টে হাসিনা হাজার হাজার মানুষ হত্যা করেছে, সেটা নিয়েও এতটা মায়াকান্না দেখলাম না যতটা মায়াকান্না দেখাচ্ছে ধানমন্ডি 32-এর কিছু ইট বালু সিমেন্ট পুরানো, সেটা ভেঙেছে। এই জন্য ধানমন্ডি 32 কি ঘটেছে ভাই? কিছু ইট বালু সিমেন্ট ভেঙেছে, এই তো জনগণ একটু মজা করেছে, কোনো মানুষের রক্ত তো এখানে ঝরেনি। অথচ এটাই বিচার চায় কাদের সিদ্দিকী। কত বড় নরপিচাস! একজন মানুষ কতটা খারাপ হলে, কতটা অমানবিক হলে হাজার হাজার মানুষ হত্যার বিচার চায় না, আর দুই একটা ইট বালু সিমেন্টের জন্য কান্না করে, বিচার চায়। কত খারাপ! এই কাদের সিদ্দিকীকে ধরুন, জনগণকে যেন ধরতে না হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এই কাদের সিদ্দিকীর দালাল তো বিএনপির মধ্যে আছে। যেমন বিএনপির এক নেতা আছে ফজলুর রহমান, এই কাদের সিদ্দিকী দল করত। এরা সবাই রুট আওয়ামী লীগ, রুট ভারত। এদের সবার কাদের সিদ্দিকী বলেছেন যারা ধানমন্ডি 32 পুড়িয়েছে তাদের বিচার করতে হবে। বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করে এর বিচার করতে হবে। সঠিক বিচার না করলে এই সরকারও তার জবাবদিহি করতে হবে। বাবারে, সরকারের স্টেটমেন্ট দেখেছেন না? জনগণ ক্ষুব্ধ হয়ে দায়ী শেখ হাসিনা এটা বলেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে এটা তদন্ত করতে হবে কেন? এটা তো ওপেন ক্যামেরার সামনে করেছে, তারা নিজেরা ফেসবুক লাইভ করেছে। এটা তো গোপনে মাস্ক পরে কেউ করেনি। আপনি তদন্তের কথা বলছেন কেন? আপনারা জানেন না কারা করেছে? আমরা সমর্থন করি, ডক্টর ইউনূস সমর্থন করে, উপদেষ্টা আসিফ সমর্থন করে, হাসনাত আব্দুল্লাহ সমর্থন করে। এখন কি বলবেন? বলেন, আপনি একটা মামলা করেন সাহস থাকলে। মানে এখানে তদন্তের প্রশ্ন আসছে কেন? এটা তো ওপেন ক্যামেরার সামনে করা হয়েছে। প্রেস ব্রিফিং করে সব কথা বলে, এবং এই ব্রিফিং বিভিন্ন গণমাধ্যমে ছাপানো হয়। এখন পর্যন্ত তার বক্তব্য ছাপানো হয়, কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার। কাদের সিদ্দিকী বলেন বঙ্গবন্ধু এই দেশের সম্পদ। না, তিনি এই দেশের সম্পদ নয়। এই শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ আরো 30 বছর আগে সিঙ্গাপুর হয়ে যেত। এই দেশের সম্মান আমরা সম্মান করি না। 71 রায় কিছু ভূমিকা ছিল, তাও অতিরঞ্জিত বাড়িয়ে বলা হচ্ছে। সরওয়ার্দী, মাওলানা ভাসানী, এদেরকে ধামাচাপা দেওয়া হয়েছে। আর মুজিব ছোটকাল থেকে বাটপাট টাইপের লোক ছিলেন, অসৎ প্রকৃতির লোক ছিলেন, চুরি করতেন, গাঞ্জা খাইতেন। তার প্রতিকৃতি ভাঙার কোনো মানে হয় না। তাহলে জনগণ কেউ বুঝেন, আপনি বুঝেন সব। এটা যদি আন্দোলনের পক্ষের লোকেরা দেখে থাকেন তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। তারাই করেছে, এটা তো ওপেন ক্যামেরায় করেছে। আর যদি কেউ এর ভিতরে ঢুকে আন্দোলনকারীদের বিপদগামী করার জন্য করে থাকে তাহলে বর্তমান সরকারকে এদের খুঁজে বের করে বিচার করবে। এটা হাস্যকর কথা। কারণ কারা ঘটিয়েছে এটা ফেসবুকে ঘোষণা দিয়ে ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, শিবির, বিএনপি, এরা সবাই মিলে এটা করেছে। ভাই, এটা তো ঘোষণা দিয়ে করেছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক বুলডোজার কই বলেছেন, তো ওপেন বিষয়। এটা তো মানে কেউ ভিতর, এই যে বিএনপির এক এই 111 পন্থী নেতা মেজর হাফিজ বলেছেন যে পার্শ্ববর্তী দেশের ইন্ধন থাকতে পারে। ভাই, এটা তো ওপেন করেছে। এটা কারা করেছে আপনি দেখেছেন না? এখানে ইন্ধনের কি দেখলেন? তো রাতের অন্ধকারের কোনো ঘটনা না, সেনাবাহিনীর সামনে করেছে। তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার লালসা নেই। ওরে বাবারে, মানে পাম দেন। এখন দুর্নীতি যদি গলা টিপে না ধরতে পারেন
তাহলে এখানে দুর্নীতির কথা আসলো কেন? এই সরকার আমলে কোন দুর্নীতি হয় মানে তারা করেন না, তবে হ্যাঁ সামগ্রিকভাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে হলে সংস্কার করতে হবে। তিনি আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যেই বুলডুজার ঝড় চলছে, সেই ঝড়কে পাশ কাটিয়ে নতুন আরেকটা ঝড় তৈরির চেষ্টা করছে সরকার। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আপনার গত পরশুদিন সম্ভবত ভারতের যেই কূটনৈতিক দূত আছেন তাকে ডেকেছিলেন যে ভারতে বসে শেখ হাসিনা যে উস্কানি দিচ্ছে এটার দায়ভার ভারতকে নিতে হবে। ইভেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে বিচার করতে চায় জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি আমরা অনেককে দেখছি বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের সাথে যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে খুব শীঘ্রই। শুধুমাত্র তাই না, শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন তাদেরকেও ফিরিয়ে আনা হবে। এই যখন প্রেক্ষাপট, তখন গতকালকে ভারতের যে সংসদ আছে উচ্চ কক্ষ মানে রাজ্যসভায় শেখ হাসিনা, বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট, এই সকল কিছু নিয়ে সেখানে আলোচনা হয়েছে। ভারতের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তার কাছে মানে পররাষ্ট্র মন্ত্রীর কাছে আপনার রাজ্যসভার একজন কি বলে যে এমপি, তার নাম হচ্ছে ডাক্তার জন। তো তিনি প্রশ্ন করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের আহ্বানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী ভারতে আছে তাদেরকে কি ফিরিয়ে দেওয়া হবে? কারণ গেল কয়েকদিন যাবৎ ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলেছে। ইভেন অনেক বাংলাদেশিকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। তো এই মুহূর্তে কিছুটা আতঙ্কে ছিল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এর মাঝখানে গতকালকে ভারতের পার্লামেন্টে যে আলোচনা হয়েছে সেখান থেকে আওয়ামী লীগের জন্য যেমন সুসংবাদ, আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেতাকর্মীদের জন্য যেমন সুসংবাদ, তেমনি শেখ হাসিনার জন্য সুসংবাদ। মাঝখানে আপনার শিবসেনা নামক একটা গ্রুপ, সেখানের একজন এমপি, ভারতে খুবই প্রভাবশালী এই গ্রুপটা, ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা দাবি তুলেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত। ইভেন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তাদেরকেও ফিরিয়ে দেওয়া উচিত। এরপরে অনেকেই বিষয়টা নিয়ে আওয়াজ তুলেছিল যে তাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু গতকালকে ধানমন্ডি 32 থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর নিন্দা জ্ঞাপন করার পাশাপাশি রাজ্যসভায় যে আলোচনা হয়েছে সেই ডাক্তার জনের প্রশ্নের বিপরীতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে এই মুহূর্তে ভারত সরকার ফেরত দেবেন না। তো বাংলাদেশ সরকার যে বলছে, চিঠি পাঠাইছে, বলছে যে এই মুহূর্তে ভারত সরকার এই প্রত্যর্পণ চুক্তির আওতায় যে চিঠি বাংলাদেশ দিয়েছে সেই চিঠির কোনো জবাব তারা দেয়নি, এমনকি এটার ব্যাপারে ভারত খুব বেশি ইন্টারেস্টেডও না। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির যেই বিভিন্ন সাংসদরা আছেন তাদের বক্তব্য, পার্লামেন্টের মানে সেই রাজ্যসভার আলোচনা, সকল কিছু মিলিয়ে একটা বার্তা যে ধানমন্ডি 32 থেকে শুরু করে গেল 48 ঘন্টায় সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বা এমপি মন্ত্রীদের বাড়িতে যেই বুলডোজার ঝড় চলেছে, এই অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বা এমপিদের, পলাতক এমপিদেরকে ফেরত দেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। এটা একটা রিস্কি ইস্যুতে আছে, কারণ তাদেরকে পাইলে মব জাস্টিসের মাধ্যমে হয়তো গণধোলাই দিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা মেরে ফেলবে। আর বর্তমানে ইউনূস সরকার, ভারত সরকার মনে করছে যে টোটাল ঘটনার পেছনের মাস্টার মাইন্ড, ইভেন মদতদাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও তিনি ঘোষণা দিয়েছেন যে রাষ্ট্রীয় সম্পত্তি, জানমালের নিরাপত্তা দিতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ, অ্যাকশনে যাবেন, দেশে বিদেশে কোনো গোষ্ঠী মদতদাতা যারা এই ধরনের উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, এই ধরনের কর্মকাণ্ড সরকার মেনে নেবে না। কিন্তু ভারত মনে করছে বাংলাদেশ সরকারের যিনি প্রধান আছেন ডক্টর ইউনূস, তার এ সকল বক্তব্যের কোন রকম ভ্যালু আসলে নাই। এই ঘটনাগুলোর পেছনে সরকার প্রত্যক্ষভাবেই জড়িত। তো সেই কারণে এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন বা পলাতক এমপিরা আছেন তাদের ফেরত দেওয়ার ব্যাপারে আমরা দেখছি যে ভারত সরকার এই মুহূর্তে শক্ত অবস্থানে আছেন যে তারা কোনোভাবেই ফেরত দেবেন না।
তো কি মনে হয় যে এই ধানমন্ডির 32-এর ঘটনা শেখ হাসিনার জন্য অনেকটা আমার মনে হয় যে আশীর্বাদ হয়েছে। ইভেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতে পলাতক তাদের জন্য কিন্তু এই মুহূর্তে অনেকটা আশীর্বাদ হয়েছে। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।